দর্শক নিউজ 24 এর নিয়মিত আয়োজন কৃষি সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিন দুপুর ৩টায় এই নিউজ বুলেটিনে আমরা দেখব দেশ বিদেশ কৃষির নতুন উদ্ভাবন, সম্ভাবনা আর কৃষকের সাফল্য ও চ্যালেঞ্জের নানা গল্প। প্রতিবেদন ছাড়াও বিশেষজ্ঞ মতামত ও বিশ্লেষণও থাকছে এই আয়োজনে। এবারে বিস্তারিত খবর। চট্টগ্রামের মিরসরাইয়ে বন্যার পানি নামায় ভেসে উঠছে ভয়াবহ ক্ষতচিহ্ন। স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ। দৃশ্যমান হচ্ছে পানির নিচে নষ্ট হয়ে যাওয়া হাজার হাজার হেক্টর জমির ফসল। মাছে ভরপুর পুকুরও এখন শূন্য। এমন ক্ষতিতে দিশেহারা চাষিরা। ক্ষতি পুষিয়ে নিতে সহায়তার আশ্বাস দিয়েছেন কৃষি ও মৎস্য কর্মকর্তারা। নয়ন বড়ুয়া জয়ের তথ্য, আবু জাবেদের ছবিতে ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। চট্টগ্রামে মিরসরাই, হাটহাজারী ও ফটিকছড়ি এখন যেন কোনো যুদ্ধবিধ্বস্ত জনপদ। বন্যার পানি নেমে গেলেও ঘরবাড়ি নষ্ট হয়ে যাওয়ায় এখনও আশ্রয় কেন্দ্রেই থাকছেন প্রায় 10,000 মানুষ। নষ্ট হয়েছে হাজার হাজার হেক্টর জমির ফসল, ভেসে গেছে পুকুরের মাছ। ঘরের ভিতরে ফার্নিচার যত আছে সব 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 কিছু জ্বালা শান্তি রোয়া সব কিছু গেছে। এখন আর জমিনে কোনো দান লাগাবে কোনো ব্যবস্থাই নেই। এখন আমি কর্ম করতে পারি না, ছেলে মেয়ে কোথায় গেছে তাই জানি না। ক্ষতি পুষিয়ে নিতে সহায়তা করার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। শাকসবজির বীজ কৃষকদের দিতে পারি, তো এটা কৃষকরা উপকৃত। অথবা আমাদের সরিষার বীজ, এরপরে সরিষার বীজ, আমাদের মাসকালাই আছে বা মুগের বীজ বা ভুট্টার বীজ, এগুলো যদি কৃষকদের দিতে পারি আগাম, এতে আমরা আমাদের কিছুটা ক্ষতিটা পোষায় নিতে পারবো। বন্যার প্রভাবে যেন খাদ্য সংকট তৈরি না হয় সে বিষয়ে আগাম ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছে কৃষি ও খামার শিল্পে। দৃশ্যমান হচ্ছে সেই চিত্র। আরো খবর জানাতে লক্ষ্মীপুর থেকে যুক্ত হচ্ছেন সাইদুল ইসলাম পাবেল। পাবেল, বন্যায় এবার লক্ষ্মীপুরে ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে পেরেছেন কিনা, আর এই বিষয়ে কি বলছে কৃষি ও প্রাণী সম্পদ বিভাগ, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ তানিয়া। আপনি জানেন যে লক্ষ্মীপুরে ভয়াবহ বন্যা পরিস্থিতির মধ্যে এবং জলাশয় আসলে এখানে ভেঙে গেছে, পুকুরের পাড় ডুবে গেছে, মানুষজন আসলে অনেকটা বিপাকে পড়েছেন। মৎস্য কৃষি খাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমি বেশ কয়েকজন মৎস্য চাষির সঙ্গে কথা বলেছি। আসলে তারা যেমনটি জানিয়েছেন যে তারা আসলে ভাগ্য বদলের জন্য যে মৎস্য চাষের স্বপ্ন দেখেছেন সেই স্বপ্ন তাদের ভঙ্গ হয়েছে। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে এখানে একটা বিশাল যে মৎস্য খামার, এই মৎস্য খামারে প্রায় যে মালিক রয়েছেন প্রণয়, তারা জানিয়েছেন যে তার 50 থেকে 60 লক্ষ টাকা তার ক্ষতি হয়েছে, তার মাছ চলে গেছে। এখন আমি একজন কৃষক আছেন এখানে যে মাছ চাষ করেছেন, তার সাথে একটু যুক্ত হতে চাই যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বন্যায়, যদি একটু আমাদেরকে বলেন। আমরা এখানে মাছের চাষ করি যে বিগত 10 বছর আমাদের এই এত ক্ষয়ক্ষতি হয় নাই এবং এত ফানি হয় নাই। এখন এবার আল্লাহর কি নেকাবান, আমরা যে জায়গায় দাঁড়ায় কথা বলতেছি এই জায়গা ফোনের পূর্ব সাইড, আমার পশ্চিম সাইড মাছের ফিশারি। এখন আমার এবার যে ক্ষয়ক্ষতি হয়েছে এই ক্ষয়ক্ষতিটা আমি ক্ষয়ক্ষতি পরিমাণ ধরেন 20-30 লক্ষ এই ধরনের, আর 15 বেশি হবে। 15 প্রায় দাদাভাই যেটা বলছে উনি একটা ক্যাশে বসে বলছে, কিন্তু বেশি হবে। 15 বিশাল মানে একটা না। আপনি যেমনটি শুনলেন আসলে এখানে মৎস্য চাষে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, ক্ষয়ক্ষতি হয়েছে কৃষি খাতেরও ছিল। আমার কাছে লক্ষ্মীপুর থেকে সর্বশেষ আমার চলে যাচ্ছি পেনি, সেখানে রয়েছেন সহকর্মী রতন। পাবেল, লক্ষ্মীপুরের ক্ষয়ক্ষতির যে আপনি যে চিত্র তুলে ধরেছেন তার কিন্তু একই চিত্র বলা যায় ফেনীর কৃষি খাতে। যেহেতু ফেনী পুরো জেলাতে 6 উপজেলায় যে কৃষিতে বন্যা হয়েছে, তার কারণে বেশিরভাগই ক্ষতি হচ্ছে কৃষিতে। তা পুরো জেলায় আমরা আজকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে তথ্য পেয়েছি, কৃষির ক্ষতি হয়েছে 451 কোটি 20 লাখ টাকার।
এবং সেখানে ফসলি জমি হয়েছে 30,352 হেক্টর জমি, যার মধ্যে মূল জমির 79.69%। তো এর মধ্যে বিশেষ করে আমন ধানের ক্ষেত পানিতে তলিয়ে গেছে, আবার আউশের যেটি পাকা ধান ছিল সেটিও ঘরে তুলতে পারেননি কৃষক। এছাড়াও কিন্তু এখানে হলুদের ক্ষেত ছিল, মরিচ, তারপর শরৎকালীন সবজি ছিল, আদা ছিল, কলা বাগান ছিল এবং আখের ক্ষেত ছিল। অর্থাৎ এই ক্ষতিতে কিন্তু একেবারে পুরো জেলায় কিন্তু কৃষকরা কিন্তু হতাশ হয়ে পড়েছেন এবং ক্ষতি কাটিয়ে উঠতে কিন্তু কৃষকদের ব্যাপক ব্যাগ পেতে হবে। কৃষকরা বলছেন যে যদি সরকারি আবার অনুদান না পায় অথবা তার প্রণোদনা না পায় তাহলে কিন্তু তারা এই ক্ষয়ক্ষতি তারা পুষিয়ে উঠতে পারবেন না এবং আরও ক্ষয়ক্ষতির এই হতে পারে। বিশেষ করে আমরা এখনো মৎস্যের কোনো তথ্য পাইনি, সেটা পেলে পরবর্তী বুলেটিন সংবাদে আমরা জানাতে পারবো। তো এই ছিল আমার কাছ থেকে ফেনীর কৃষির যে ক্ষয়ক্ষতি হয়েছে তার সবশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে তানিয়ার কাছে। রতন, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য। স্বাগত আরো একবার, দেখছেন কৃষি সংবাদ। শেরপুরে সরবরাহ বাড়ায় কিছুটা কমেছে সবজির দাম, এতে স্বস্তি ফিরেছে বাজারে। বিক্রেতারা জানান বাজারে সবজির সরবরাহ বাড়ায় বেশিরভাগ সবজির দাম গত সপ্তাহের চাইতে 10 থেকে 20 টাকা কমে বিক্রি হচ্ছে। এছাড়া কাঁচামরিচের দাম 40 টাকা কমে 200 টাকা কেজি বিক্রি হচ্ছে। তবে সবজির দাম কমলেও স্থিতিশীল রয়েছে পেঁয়াজ ও আলুর দাম। খুচরা বাজারে পেঁয়াজ 110 টাকা ও আলু 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। নিউজ 24 ওই যে ভাই ওই ভাই। দর্শক, কৃষি সংবাদে প্রতিদিনই আপনাদের জন্য থাকছে শখের গাছ পরিচিতি। চলুন দেখে নেওয়া যাক কোন গাছ রয়েছে আজকের তালিকায়। দর্শক, আজকে যে গাছটি রয়েছে সেটি হচ্ছে অপরাজিতা, যার বৈজ্ঞানিক নাম হচ্ছে ক্লিটোরিয়া টার্নেটিয়া বা আশিয়ান পিজন উইংস। এই উদ্ভিদের ধরন সপুষ্পক, বহু বর্ষজীবী এই লতানো গাছ 20 ফুট পর্যন্ত লম্বা হয়। অপরাজিতা ফুল নীল ছাড়াও সাদা, হালকা গোলাপি ও হালকা বেগুনি রঙের হয়ে থাকে। সারা বছর গাছে ফুল ফুটলেও মার্চ থেকে অক্টোবর নভেম্বর মাসে সব থেকে অধিক ফুল ফোটে। দর্শক, এবারে দেখে নেওয়া যাক এই অপরাজিতা গাছ কিভাবে রোপণ করবেন। যদি আপনি বীজ দিয়ে লাগাতে চান তাহলে বীজগুলো কিছু সময়ের জন্য পানিতে ভিজিয়ে রাখুন, এটি অঙ্কুরোদ্গমের হার বাড়ায়। প্রতিদিন 4 থেকে 6 ঘন্টা সূর্যের আলো পায় তেমন স্থান নির্বাচন করতে পারেন এবং অপরাজিতা গাছ যে কোনো ধরনের মাটিতে জন্মাতে পারে, তবে দোআঁশ বা লোমযুক্ত মাটি হবে সবচেয়ে ভালো। এবারে আমরা দেখি কিভাবে এই গাছের যত্ন নেওয়া যায়। বীজ অঙ্কুরিত হওয়ার পর সাধারণত সপ্তাহে 2 থেকে 3 বার পানি দিতে হবে। মাঝে মাঝে তরল সার প্রয়োগ করা যেতে পারে, তবে এটি ফুল ফোটানোর হার বাড়াতে সাহায্য করবে। মাঝে মাঝে আগাছা পরিষ্কার করুন এবং প্রয়োজনে গাছের চারপাশে মাটি খুঁড়ে দিন। দর্শক, এবারে দেখে নেওয়া যাক কোথায় পাওয়া যায় এই অপরাজিতা গাছ। সাধারণত নার্সারি, বড় সুপারমার্কেট এবং বাগান কেন্দ্রগুলোতে এই অপরাজিতা গাছ পাওয়া যাবে। দর্শক, কৃষি সংবাদে পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সাথে থাকুন। স্বাগত আরও একবার কৃষি সংবাদে। টাইফুন সানশানের সতর্কতা এবং সপ্তাহব্যাপী জাতীয় ছুটির প্রভাবে ক্রেতারা অতিরিক্ত চাল কেনায় নজিরবিহীন ঘাটতি দেখা দিয়েছে জাপানের চালের বাজারে। আগামী মাসে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে প্রত্যাশা করছে কর্তৃপক্ষ। সপ্তাহব্যাপী জাতীয় ছুটির প্রভাব ও টাইফুন সানশানের সতর্কতার জেরে জাপানে ক্রেতারা অতিরিক্ত চাল কেনায় দেশটির চালের বাজারে দেখা দিয়েছে নজিরবিহীন ঘাটতি। চলতি বছর গরম আবহাওয়া এবং পানির স্বল্পতার কারণে ফসলের উৎপাদনও কম হয়েছে দেশটিতে। সেই সাথে রেকর্ড সংখ্যক পর্যটকদের ভ্রমণ ঘাটতি তৈরি করেছে বাজারে। দেশটির কৃষি মন্ত্রণালয় থেকে জাপানিদের প্রয়োজনের তুলনায় অতিরিক্ত চাল না কেনার আহ্বান জানানো হয়েছে। আগামী সেপ্টেম্বরে ধান কাটার নতুন মৌসুমে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলেই প্রত্যাশা করছে তারা। জাপানি সংস্কৃতিতে ধান গভীরভাবে জড়িত। এখনও জাপানিদের প্রিয় খাবারের তালিকায় রয়েছে ভাত। দেশটিতে প্রতি বছর উৎপাদন করা হয় 7 মিলিয়ন টন ধান। নিবির আমিন, নিউজ 24। কৃষি সংবাদ এখন এই পর্যন্ত। আরো সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24b.tv। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।